আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য। এই প্রশ্নটা 100% আসবে। এখানে দেখ উত্তর ভূমিকার মধ্যে বলেছে, আজ যে দক্ষিণ কোরিয়াকে আমরা সমৃদ্ধশালী দেখছি, এই কোরিয়া এক সময় এরকম ছিল না। অর্থাৎ এখন যে এই দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক সবগুলো দিক থেকে যে এত সমৃদ্ধশালী হয়েছে, এটা কিন্তু পূর্বে এই দক্ষিণ কোরিয়া এভাবে সমৃদ্ধ ছিল না। বলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তাদের মাথাপিছু আয় ছিল আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দরিদ্র দেশগুলোর মতো। অর্থাৎ আফ্রিকা এবং এশিয়ার যে সমস্ত উন্নত দেশের মানুষ বসবাস করে, এদের যেমন অর্থনীতি ছিল এই সমস্ত দেশের মাথাপিছু আয় ছিল, ঠিক সেরকমই দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা মানুষেরই এই উন্নত পরিবেশে তারা বসবাস করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কয়েক বছরের মধ্যে 1950-53 সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলে। তাহলে উত্তর কোরিয়ার সাথে এই দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলে 1950 থেকে 53, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের এমনিতেই অর্থনৈতিক দিক থেকে এরা ভেঙে পড়ে। তারপরও আবার 50 থেকে 53 সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করে। এর ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভেঙে যায়। সেই সময় তাদের অর্থনৈতিক অবস্থা আরও নাজুক হয়ে গিয়েছে। কোরিয়া যুদ্ধের পর মার্কিন ও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিভিন্নভাবে সাহায্য দিতে থাকে। দক্ষিণ কোরিয়াকে হচ্ছে মার্কিন এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশ কি করে, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তাদেরকে হচ্ছে কি করে, সাহায্য সহযোগিতা দেয়। এই সাহায্য শুধু সামরিক দিক থেকে, এর অর্থনৈতিক, প্রযুক্তিতা ও বিভিন্ন ধরনের সহায়তা, তারা অর্থনৈতিক এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়েও কি করে, এদেরকে সাহায্য করে। অবশ্য মার্কিনীদের উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে পর্যদস্ত করা। অর্থাৎ উত্তর কোরিয়ার সাথে মার্কিনীদের ভাবমূর্তি সেরকম ছিল না, সেক্ষেত্রে তা না। এদের পক্ষে ছিল যে সোভিয়েত ইউনিয়ন আর চীন, এই চীন আর সোভিয়েত ইউনিয়ন এরা সমাজতান্ত্রিক বিশ্বাসী, আর মার্কিন হচ্ছে পুঁজিবাদের বিশ্বাসী। অর্থাৎ এই পুঁজিবাদী এবং মার্কিন রাষ্ট্র যে পুঁজিবাদী বিশ্বাসী, এর সাথে যে সোভিয়েত ইউনিয়ন এবং চীন এরা যে বর্তমান যে সমাজতন্ত্রে বিশ্বাসী, এই দুইটা রাষ্ট্রের মতবিরোধ ছিল। এই চীন এবং সোভিয়েত ইউনিয়ন যে উত্তর কোরিয়াকে সমর্থন করতেছিল, এই জন্যই মূলত হচ্ছে তারা বিপরীতে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করে। কারণ উত্তর কোরিয়া সামাজিক এক দেশ, এর পিছনে মদত যোগাতো সোভিয়েত ইউনিয়ন আর চীন। মার্কিন ও জাপানি সহায়তায় আজ দক্ষিণ কোরিয়া উন্নতির চরম শিখরে যেতে পেরেছে। দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের 11তম বৃহৎ অর্থনৈতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে দক্ষিণ কোরিয়া কিন্তু যখন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের যে অর্থনীতি ভেঙে যায়, এর পরবর্তীতে আবার 50-53 সালে যে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ হয়, এক্ষেত্রে তাদের অর্থনীতি আরও নাজুক অবস্থা হয়ে গিয়েছিল। তারপরও এরা কিভাবে এত দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করেছে, এই যে অর্থনৈতিক উন্নয়ন যে এত সম্ভবপর হয়েছে এত তাড়াতাড়ি, এজন্যই কিন্তু তাদের অর্থনীতিকে হচ্ছে টাইগার অর্থনীতি বলে কিন্তু আখ্যায়িত করা হয়। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, দেখো, প্রতি দশকে 2 অঙ্কের প্রবৃদ্ধি বজায় রাখে। 2 অঙ্কের প্রবৃদ্ধি বলতে এদের হচ্ছে পর্যায়ক্রমে এদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা ক্রমাগত হচ্ছে কি হচ্ছে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এটাই মূলত সে বলতেছে 2 অঙ্কের প্রবৃদ্ধি বজায় রাখা। দেশের শিল্প খাতকে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদন বৃদ্ধি করা, টেকনিক্যাল দিকগুলো প্রাধান্য পেয়েছে। গোড়ার দিকে বছরগুলোতে বর্তমান গণতন্ত্রের পরিবর্তে অগণতান্ত্রিকভাবে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা শাসন করা। এখানে বলতেছে রপ্তানি হার উচ্চ শুল্ক আরোপ এবং উচ্চ সঞ্চয় হার। তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু তারা এই উন্নতি শিখর করছে। তারা অতিরিক্ত যে আছে ব্যবসা বাণিজ্য করে আছে, রপ্তানি কিভাবে অতিরিক্ত অন্যান্য দেশে রপ্তানি করবে, কিভাবে তারা উচ্চ দেশে দেখা যাচ্ছে মানে ব্যয় কম করে কিভাবে দেশে হচ্ছে কি করা যায়, অর্থ সেটা সঞ্চয় করা যায়, এইসব বিষয় তারা গুরুত্ব কিন্তু বেশি দিয়েছে। দক্ষিণ কোরিয়া যে হারে টাইগার অর্থনীতি বৃদ্ধি পেয়ে থাকে, তার ভিত্তিতে দেখা যায় 1962 থেকে 2000 সাল পর্যন্ত তাদের যে জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম, এটা ছিল হচ্ছে 1962 সালে ছিল 2.3 মিলিয়ন। তাহলে 1962 আর 2000 সালে সেটা দাঁড়িয়েছে হচ্ছে 459 বিলিয়ন, যেটা 1990 থেকে 2000 সালে জিএনআই যেভাবে এখানে হচ্ছে গ্রাফ চার্ট আকারে দেখানো হয়েছে, দেখো
1990 ছিল হচ্ছে 1990 ছিল হচ্ছে 252.3, 92-তে ছিল 314.3, তারপর এখানে 94 হবে, এখানে টাইপিং ভুল করেছে, 401, এখানে আছে 96, 518.3, তারপরে এখানে 98 হবে, 312, অর্থাৎ 96 পরে 98টা একটু কমে আসে, পরবর্তীতে আবার 2000 সালে আবার বৃদ্ধি পায়, সেটা 459.2। এরপরে একটা অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে যা উল্লেখ করা দরকার তা উচ্চ পরিমাপ, যেমন হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হচ্ছে পূর্ব এশিয়ার টাইগার অর্থনীতির দেশ। অর্থাৎ এই যে হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, এরা কিন্তু অর্থনৈতিক থেকে অনেক এগিয়ে গিয়েছে। এজন্য এই সমস্ত দেশগুলোকে কিন্তু পূর্ব এশিয়ার টাইগার অর্থনীতির দেশ বলা হয়। তার মধ্যে দক্ষিণ কোরিয়া কিন্তু একটা অন্যতম একটা দেশ। দক্ষিণ কোরিয়া টাইগার অর্থনীতি হওয়ার পিছনে যে সকল বিষয় রয়েছে সেগুলোর ভিতরে উৎপাদিত কৃষিপণ্য, শিল্প দ্রব্যাদি। তাহলে এখানে কিন্তু তোমরা পয়েন্ট আকারে দিতে পারো যে কৃষিপণ্যের কৃষিক্ষেত্রে হচ্ছে উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, এটা একটা পয়েন্ট হতে পারে। কৃষিক্ষেত্রে উন্নয়ন দিয়ে তারা যে কৃষিতে যেমন এই যে মাছ, ফল, তারপর হচ্ছে ফলমূল, মুরগি ফার্ম, ডিম, দুধ, তারপরে শাকসবজি, ধান, বালি, এগুলো কিন্তু তারা কি করতো, কি করতো, দেশের চাহিদা মিটে সেগুলো কিন্তু তারা কি করতো, বিদেশে কি করতো, রপ্তানি করতো। এভাবে কিন্তু একটা পয়েন্ট কিন্তু এখানে দেয়া যায়। এই সমস্ত উৎপাদিত দ্রব্যাদি বেশিরভাগ হচ্ছে জিন প্রযুক্তি ঘটিয়ে উৎপাদন করা হতো। বর্তমান কিন্তু যে সমস্ত আধুনিক প্রযুক্তি যেমন আছে, গবাদি পশুকে কি করা হচ্ছে, যে বীজ দেওয়া হচ্ছে, এরা কিন্তু এই সমস্ত জিন প্রযুক্তি, বিভিন্ন প্রযুক্তিতে তারা কিন্তু এগিয়েছিল। এক্ষেত্রে তাহলে প্রযুক্তিগত উন্নয়ন একটা কিন্তু পয়েন্ট দেওয়া যায়, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিল্পক্ষেত্রে উন্নয়ন, এইসব উন্নয়নের ধারাগুলো দিয়ে যে তারা কি করতো, দেশীয় চাহিদা মিটিয়ে সেগুলো কি করতো, বিদেশে রপ্তানি করতো। এভাবে কিন্তু পয়েন্ট আকারে দিলে কিন্তু ভালো হয়। তাহলে কিন্তু এইটুক থেকে তুমি কিন্তু 3টা পয়েন্ট পেয়ে গেলে। 3টা পয়েন্ট কি, একটা হচ্ছে কৃষিপণ্যের উন্নয়ন, শিল্প পণ্যের উন্নয়ন, তারপরে হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, এগুলো দিয়ে কিন্তু করা যায়। এরপরে এখানে দেখো যে ইলেকট্রনিক মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, মোটর গাড়ি ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের শিল্প সামগ্রী, এই শিল্প সামগ্রী কিন্তু উন্নয়নে তারা কিন্তু খুবই এগিয়ে আছে। এগুলা কিন্তু এগুলো কিন্তু বেশ বিদেশে কিন্তু অধিক হারে কি করতেছে, রপ্তানি করতেছে এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, স্টিল, তেল, ইলেকট্রনিক ইত্যাদি কাঁচামাল। এছাড়া কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। এরপরে 1998 সালে কোরিয়ার জিএনআই অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম 1998 সালে ছিল 312.1 বিলিয়ন, কিন্তু 2004 সালে সেটা হচ্ছে বিলিয়ন অর্থাৎ মিলিয়ন বলতেছে, বিলিয়ন এটা আছে, মিলিয়ন ছিল 312.1 মিলিয়ন ছিল, কিন্তু পরবর্তী সেটা বিলিয়নে রূপান্তরিত হয়, সেটাই বলতেছে। 1998 সালে 6.6 প্রবৃদ্ধি ছিল, কিন্তু 2000 সালে লাভ দিয়ে 10% গিয়ে পৌঁছায়। তাহলে হচ্ছে 6.6% প্রবৃদ্ধি ছিল, কিন্তু পরবর্তী সেটা 2000 সালে লাভ দিয়ে সেটা কয় পার্সেন্ট হয়ে যায়, 10%। কিন্তু 2001 সালে আমেরিকায় 11/9 এই টুইন টাওয়ার ধ্বংসের পর বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেয়। অর্থাৎ যে আমেরিকা কিন্তু তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ হয়, আমেরিকা কিন্তু তাদেরকে অনেক সহযোগিতা করেছিল দক্ষিণ কোরিয়াকে। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া কিন্তু এই টুইন টাওয়ার পুনর্নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে কিছু অর্থনৈতিক খরচা যায়। এই সময় কোরিয়া আবার অর্থনৈতিক অবনতির শিকার হয়ে প্রবৃদ্ধির হার 3.3 পশ্চাৎগমন করে। পশ্চাৎগমন করে তো নিম্নগামী হয়, সেটা 6.6% থেকে কি হয় 2000 সালে সেটা 10% গিয়ে পৌঁছায়, এবং 10% থেকে সেটা 2001 সালে আসে, আবার সেটা কি 3.3% নেমে আসে। কারখানা বিনির্মাণের ক্ষেত্রে অন্তঃসার শূন্য বিশ্ব প্রবৃদ্ধির অবজ্ঞায় 2002 সালে দৃষ্টি আকর্ষণ করার মতো 5.8% প্রবৃদ্ধি অর্জন করে 1998 সালে তাইওয়ানের তুলনায় মাথাপিছু জিডিপি ছিল অধিক। সেই অবস্থায় দক্ষিণ কোরিয়া উত্তরণ কাটিয়ে 2005 সালে তাইওয়ানকে ছাড়িয়ে দক্ষিণ কোরিয়ার জিডিপি দাঁড়ায় 750 বিলিয়ন, যা এশিয়ার মধ্যে চতুর্থ অবস্থায় ছিল। মুদ্রা অর্থাৎ প্রচলিত যে মুদ্রা ছিল তার ভিত্তিতে আছে, এশিয়ার মধ্যে তিনি চতুর্থ অবদান, দেশটা চতুর্থ অবস্থানে ছিল। তাহলে এখানে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা কিন্তু একটা পয়েন্ট দেওয়া যায়। এরপরে আছে 2005 সালের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী উচ্চতর ইন্টারনেট সার্ভিস সংরক্ষণে স্মৃতিছবিক ডক্টর ফ্ল্যাট প্যানেল স্ক্রিনের মোবাইল ফোনে ইত্যাদি তার নেতৃত্ব গড়ে ওঠে। জাহাজ নির্মাণে কোরিয়া ছিল কিন্তু প্রথম।
টাওয়ার উৎপাদনে তৃতীয়, সিনটেক্স ফাইবার উৎপাদনে চতুর্থ, গাড়ি উৎপাদনে কম, স্টিল শিল্পে ষষ্ঠ স্থানে উন্নতি হয়। আজ দক্ষিণ কোরিয়ার আহ, নির্মাণ কাজে যে সমস্ত উন্নয়নগুলো আছে সেগুলো নির্মাণ কার্যে উন্নয়ন, প্রযুক্তিগত শিল্পক্ষেত্রে উন্নয়নের মধ্যে কিন্তু এগুলো দেওয়া যায়। বিশ্ব বাণিজ্য রপ্তানি জিডিপি বিশ্বের হিসেবে 42তম স্থান অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার খাঁটি অর্থনীতির মধ্যম ধরনের মুদ্রাস্ফীতি, স্বল্প বেকারত্ব, উদ্বৃত্ত রপ্তানি, অর্থাৎ যে সমস্ত দেশের প্রয়োজনীয় মিটিয়ে সেগুলো কি করতো, যেগুলো বেঁচে থাকতো উদ্বৃত্ত থাকতো সেগুলো তারা রপ্তানি করতো, এবং উপার্জনের নিরপেক্ষ সুষম বন্টন দ্বারা বাণিজ্য মণ্ডিত, অর্থাৎ সম্পদের অপচয় করতো না। সেই সম্পদ যে রাষ্ট্রে যেগুলো সম্পদ ছিল সেই সম্পদগুলো দেশের মধ্যে কি করতো, সর্বোচ্চ সেই সম্পদটা খাটিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো। আজ দক্ষিণ কোরিয়া সমগ্র এশিয়ার মধ্যে অর্থনৈতিক উন্নতি একটি মডেল হিসেবে বিবেচিত। এই অর্থনৈতিক উন্নতির পিছনে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা বিশাল ভূমিকা পালন করে। তাহলে কিন্তু এখানে একটা পয়েন্টে যায়, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা। তাহলে 1950-53 উত্তর কোরিয়া যুদ্ধের পরে তাদের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, এই রাজনৈতিক ব্যবস্থা সুষ্ঠু থাকার কারণে তারা কিন্তু অর্থনৈতিক থেকে এগিয়ে। কারণ একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের কিন্তু পিছনে আগে সে দেশের কি থাকতে হয়, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা থাকতে হয়। এভাবে কিন্তু পয়েন্টে বিস্তারিত একটু দেখতে পারো। তারপরে 1960-এর দশকে গোড়ার দিকে পার্সন্স হে এর সরকার একটি কোরিয়ান মডেল তৈরি করে, আর এই মডেলের দিকে প্রাতিষ্ঠানিকরণকে ঠেলে নেওয়া যায় অর্থনৈতিক কৌশলকে পরিবর্তন করে রপ্তানি ও হালকা শিল্পসমূহকে নিবিড় পরিচর্যার নেতৃত্বে ঋণ নির্ভর অর্থনৈতিক শিল্প কারখানাগুলোকে সম্প্রসারণের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। সরকার প্রস্তুত মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন, অর্থনৈতিক ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করেন এবং মননশীল অর্থনৈতিক পরিকল্পনার সাথে তাদেরকে পরিচালনা করেন। এখানে যে পাংসিং হাসে হিও এর কিন্তু যে সরকার কাঠামো, এটাও কিন্তু একটা পয়েন্ট দিতে পারে যে সে কি করে। সে ঋণ নির্ভর অর্থনৈতিক শিল্প কারখানা পরিচালনা করে, তারপরে হচ্ছে অর্থনৈতিক কৌশল পরিবর্তন করে, সেটা কিভাবে রপ্তানিমুখী করা যায় এগুলো কাজ করে। এগুলো দিয়ে কিন্তু একটা পয়েন্ট দেওয়া যায়। তার হচ্ছে তার একটা সরকার কাঠামোর একটা কিন্তু পয়েন্ট দিয়ে যে পাংসিং হি এর সরকার কাঠামোর মডেল তৈরি। তারপর 1970-এর দশক থেকে দক্ষিণ কোরিয়া ইলেকট্রনিক্স, মোটর গাড়ির ন্যায় ভারী শিল্প কারখানাগুলোকে রাজস্ব অর্থের অন্যতম উৎসাহ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে ভারী শিল্প কারখানা রপ্তানির ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে একটা পয়েন্ট দিতে পারো। তাহলে 1980-90-এর দশক থেকে দ্রুত শিল্পের উন্নতি হতে থাকে। এরপরে দক্ষিণ কোরিয়া 5 বছর অর্থাৎ 62 থেকে 66 অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে এই 5 বছর তারা সফলতার মুখ দেখেন। কৃষি উৎপাদন কারখানা রপ্তানি দ্রুত বৃদ্ধি পায়। প্রথম সারি কারখানাগুলোতে উৎপাদন বৃদ্ধি পায় 26.6%। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি অনেক দূর পর্যন্ত ভৌগোলিক অঞ্চলকে আন্দোলিত করেছে। কেন্দ্রীয় পরিকল্পনা কিন্তু সরকার কর্তৃক দিক নির্দেশিত বিনিয়োগ মডেল একটি বাজার ভিত্তিক চিন্তার ধারার ফসল। 1997-98 অর্থনৈতিক সংকটকালে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা কিছুটা পিছিয়ে পড়েছিল, কিন্তু ব্যাপক ভিত্তিতে অর্থনৈতিক সংস্কারের ফলে তারা সেই মন্দা অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই সমস্ত অর্থনৈতিক সংস্কারের পিছনে প্রেসিডেন্ট কিম দাং-সুং এর অবদান ছিল অনস্বীকার্য, যার ফলশ্রুতিতে দক্ষিণ কোরিয়া আবার অর্থনৈতিক উন্নতি এশিয়া একটি সম্প্রসারিত অর্থনীতি হয়ে উঠতে পেরেছিল। 1999 সালে প্রবৃদ্ধির হার ছিল 10%, 2000 সালে সেটা 9%, 2001 সালে অর্থনৈতিক মন্দায় পতিত হয়েছিল। এরপরে কোরিয়ার শিল্পোন্নতি তাদের উৎপাদনের মধ্যে উল্লেখযোগ্য হলো স্টিল শিল্প। স্টিল উৎপাদনে কোরিয়া বিশ্বের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। এছাড়া সিমেন্ট, তারপর হচ্ছে শিল্প খাদ্য, তারপর হচ্ছে সার, রাসায়নিক সার, বাচ্চাদের খেলনা, পায়েস, জুতা, কাপড় ইত্যাদি, গ্লাস। বর্তমান কোরিয়া অটোমোবাইলের সেলফোনে অনেক উন্নতি হয়েছে। বর্তমানে মুক্ত বাণিজ্যে বিশ্বে তাদের দেশের জন্য যে পণ্য বাজার করেছে। এক্ষেত্রে তোমরা কিন্তু যে এখানে দক্ষিণ এশিয়ার যে টাইগার অর্থনীতি বলা হয়, এক্ষেত্রে তোমরা যেগুলো পয়েন্ট দিতে পারো, যেমন কি, যেমন হচ্ছে কৃষি ও শিল্পর উন্নয়ন। কৃষি কৃষি ও শিল্প একটা পয়েন্ট কিন্তু তোমরা দিতে পারো। তারপরে তোমরা কি পয়েন্ট দিতে পারো, প্রযুক্তি খাতের উন্নয়ন। এটা হচ্ছে প্রযুক্তি খাতের উন্নয়ন, একটা পয়েন্ট হলো। তারপরে তারপরে কি পয়েন্ট দিতে পারো, তারপরে হচ্ছে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা। সুষ্ঠু
রাজনৈতিক ব্যবস্থা, এই একটা পয়েন্ট দিতে পারো। তারপরে তারপরে আছে উদ্বৃত্ত রপ্তানি। উদ্বৃত্ত রপ্তানি অর্থাৎ তারা দেশীয় তাদের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত যে সমস্ত প্রযুক্তি বা যে সমস্ত কৃষি পণ্য থাকতো এগুলো তারা কি করতো, বিদেশে সেটা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতো। তারপরে আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়নের পিছনে একটা খাতের খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন, সেটা হচ্ছে যোগাযোগ উন্নয়ন। যোগাযোগ উন্নয়ন এগুলো কিন্তু পয়েন্ট আকারে দিয়ে তুমি এটা বিস্তারিত লিখতে পারো, এভাবে লিখলে পারো আসলে ভালো নাম্বার পাবে।